বিশাল বড় দুর্দান্ত খবর, আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেন। ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাইতেছে, খুব ভালো কিছু ইনশাআল্লাহ। সুপার, সেলুট দিতে চাই, উনি কথা রাখছেন। আমার মনে হয় সে রেকর্ড করছে। সুন্দরবনের বা পুরা সংসদ কাইপা উঠবে। কলিজা লাগে, কলিজা লাগে। নতুন একটা সূর্যের অপেক্ষা রইলাম, নতুন একটা দিনের অপেক্ষা রইলাম, নতুন বাংলাদেশের অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মোটামুটি 290টা না 89টা আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং এর মধ্যে বিএনপি পেয়েছে হলো 210টি আসন আর জামায়াত ইসলামী পেয়েছে হলো 70টি আসন। আর বাকি যে আসনগুলো রয়েছে সেগুলো পেয়েছে ওই স্বতন্ত্র প্রার্থী, আরো ছোট মোটো কিছু পার্টি আছে। কিন্তু ভাই এটা তো হওয়ার কথা ছিল না, এটা তো হওয়ার কথা ছিল না। যে পরিমাণ সাপোর্ট ছিল জামায়াতের, যে পরিমাণ সাপোর্ট ছিল এই 2026 সালে গতকালের এই ভোটের দিন, সেটা আপনাদের মানে আপনারা চিন্তা করতে পারবেন না। তা এখন যে রেজাল্ট আপনারা টিভির স্ক্রলিং এ দেখতে পাচ্ছেন, বিএনপি পেয়েছে 210, জামায়াত পেয়েছে 70। এটা হওয়ার কথা ছিল, জামায়াত পাবে হলো 210, বিএনপি পাবে হলো 70। কিন্তু ঘটনা হলো উল্টাটা। আমার ভাই কেন জানি মনে হচ্ছে এটা র্যাগিং হয়েছে, বুঝছেন? এটা র্যাগিং হয়েছে, ফলস ভোট প্রচুর পড়ছে ওখানে, এখানে গিরিঙ্গে হয়েছে, কাহিনী হয়েছে, যা যা হওয়ার এই ভোট কেন্দ্রের ভিতরে হয়েছে। এবং যখন ভোট গণনা করতে গেছে মেইন কাহিনী হয়েছিল ওখানে। এই যে জামায়াত ইসলাম এই রাত 3টা-4টা বাজে যে জামায়াতের আমির প্লাস সেক্রেটারি তারা যে প্রেস কনফারেন্স করে বললো না যে অনেক জায়গায় ভোট গণনা শেষ হয়ে গেছিল রাত 9টা-10টা বাজে, রাত 9টা-10টা বাজে ভোট গণনা শেষ, কিন্তু তারপরে সেই ভোট গণনার ফলাফল প্রকাশ করা হয়নি। টোটাল গাঠি দিয়ে দেওয়া হয়েছে কাকে? ভোটের যত গাঠি সব গাঠি দিয়ে দেওয়া হয়েছে রিটার্নিং অফিসারকে। এবং সেই রিটার্নিং অফিসার এই ভোটের গাঠি নিয়ে কি করছে? সে কি পুনরায় গুনছে? উত্তর হলো না। নাহলে দিলে গাঠির উপরে বসে কি করছে? ভোট গণনা হয়ে গেছে, কিন্তু সেই ফলাফল ঘোষণা করছে হলো ওই ভোর 5টা বাজে 6টা বাজে। তো এতেই বোঝা যায় যেখানে ভোট গণনা শেষ হয়ে গেছে হলো 5-6 ঘন্টা আগে, তো তা 5-6 ঘন্টা পরে রিটার্নিং অফিসারকে দিয়ে এটা করানোর মানে কি? এটা তো তখনই প্রকাশ করতে পারতো, তখনই ফলাফল প্রকাশ করতে পারতো। এরকম একটা দুইটা আসনে না, অসংখ্য আসনে এই ধরনের ঘটনা ঘটেছে। অন্তত কমসে কম জামায়াতে বলছে তো প্রায় 10-12টা আসনে তারা নিশ্চিত জিততো। আমার ধারণা 10-12টা আসনে না, কমসে কম 20-30টা আসনে নিশ্চিত জামায়াত জিতে আসতো। আপনি একটা জিনিস আপনারা দেখেন, ভোটের ব্যবধানগুলো দেখেন না কেন? জামায়াত সে সাথে দাঁড়িপাল্লার সাথে ধানের শীষে ভোটের ব্যবধানগুলো দেখেন। কোন জায়গায় ভাই 5,000, কোন জায়গায় 7,000, কোন জায়গায় 3,000, কোন জায়গায় 9,000। এটা কাহিনী হইল রে ভাই। এই 8,000, 5,000, 2,000, 4,000 ভোট তো র্যাগিং করা বা এটাকে উল্টে দেওয়া, বুঝছেন? এটাকে উল্টে দেওয়া মানে কাগজপত্রে করে কাহিনী করা তো কঠিন কোনো ব্যাপারই না রে ভাই, কঠিন কোনো ব্যাপারই না। যখন নাকি ভোট গণাগণি হয়ে গেছে 4:30টা বাজে, ওই ভোটের কেন্দ্রগুলো ক্লোজ হয়েছে, তারপরে তারা গুনতে গেছে। এটা গণার পর গেছে কোন জায়গায়? রিটার্নিং অফিসারের কাছে। এখন রিটার্নিং অফিসারের আশেপাশে তার কেউ ছিল না। সে কি করছে? ফাইনাল কাগজপত্র রেডি করে তারা কি করছে? এই নির্বাচন কমিশনকে জমা দিয়েছে। তো এই যে সময়টা আছে ভিতরে রিটার্নিং অফিসারের এবং তার আশেপাশে যারা ছিল, কাহিনীটা তারা ঘটাইছে। যখন তারা দেখছে যে কিরে মাত্র 5-7 হাজার ভোটের জন্য এই ধানের শীষ আটকে গেছে গায়ে এবং জামায়াত তো জিতে যায়, তখন তারা কি করছে? ওই সাইডে থেকে যত ভুয়া পক্ষর ভোট আছে, বুঝছেন, যেগুলো আগেই তারা সিলসাপুর মেরে রাখছিল বিভিন্ন নামে বেনামে, বুঝছেন, তো তখন ওগুলি এটার ভিতরে তারা এখানে ঢুকে দিছে। ঢুকে তারপরে কাগজপত্র ওভাররাইট করে একটা নির্বাচনী ফল দেখা দিছে যে না, ওই আগে যা পেয়েছে তার চেয়ে তারও আগে তো ফেল করছিল দাঁড়িপাল্লার কাছে, কিন্তু এখন ওটা র্যাগিং ট্যাগিং করে দেখা দিছে যে আরো চুলটা 4-5 হাজার বেশি হয়েছে, বুঝছেন। তা এখন এটা তো হয়েছে ভাই ভিতরের কাহিনী, এটা তো আমরা তো যাইনি জামায়াত ইসলামের সেখানে তাদের যে প্রতিনিধি আছে তাদেরও যাওয়ার সুযোগ নেই। এটা তো টোটালি ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে। এখন আপনারা এই ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আনসার বাহিনীর শরীরে, তারপরে সেনাবাহিনীর তাদের জামা কাপড়ে বডি ক্যাম আপনারা লাগালেন না। তারপরে আপনারা নির্বাচন কেন্দ্রের ভিতরে কি লাগালেন? সিসিটিভি ক্যামেরা লাগালেন। শত পুলিশ কাজ করলো, 1 লক্ষের উপরে সেনাবাহিনী ছিল, কয়েক লাখ আনসার বিজিবি ছিল, সবকিছু ছিল। আপনারা তো ভাই ভোট কেন্দ্র পাহারা দিলেন, ভোট কেন্দ্র বাইরেও পাহারা দিলেন। ধরে নিলাম মানছে আমি আপনাদের সেদিন কোনো ঘটনা ঘটেনি, মারপিট খুনাখুনির মতো কোনো ঘটনা খাই ভাই। ও মারপিট খুনাখুনি তার মূল উদ্দেশ্য ছিল না। মূল উদ্দেশ্য ছিল একটা সুস্থ সুন্দর নির্বাচন, যে নির্বাচনটা সবাই মেনে নেয় এবং এটা কি হয়, অনেস্ট ওয়েতে হয়। কিন্তু সেখানেই তো ঘটনাটা ঘটছে। তো যখন নাকি এই ভোটের বাক্স টাক্স গইনা পোলিং এজেন্ট যারা ছিল আর যারা কিনা গুনছে প্রিজাইডিং অফিসাররা, বুঝছেন, তো তারা গইনা যখন রিটার্নিং অফিসারের কাছে ওইটা জমা দিছে, বুঝছেন, কাহিনী ওইখানে হয়েছে। ওইখানে তো কোনো বডি ক্যাম যায়নি রে ভাই, ওইখানে কোনো বডি ক্যাম যায়নি, ওখানে কোনো দাঁড়িপাল্লার রিপ্রেজেন্টেটিভ ছিল না, ওইখানে তাদের কোনো প্রতিনিধি ছিল না, ওইখানে তারাই নির্বাচন কমিশনের লোকজন বসে
ওই এলাকায় যারা ছিল বুঝছেন, তারা এই বসে বসে এই গিরিঙ্গেটা করছে, এই কাহিনীটা করছে। তো আমার বিশ্বাস ভাই, বিশ্বাস করেন, এই যতগুলো জায়গায় আপনারা 2000, 4000, 5000, 7000 ভোটের ব্যবধানে এই দাঁড়িপাল্লা হেরেছে, জামায়াত ইসলাম হেরেছে, আমি নিশ্চিত ভাই ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিয়ে বলি, আপনি যদি নিরপেক্ষভাবে এটা তদন্ত করেন তাহলে আপনারা দেখবেন যে এটা কিভাবে র্যাগিং করা হয়েছে বুঝছেন। এটার ভিতরে কাহিনী করে ভোটের রেজাল্টে উল্টে দেওয়া হয়েছে। কে বা কারা এগুলো ভিতর থেকে করছে বুঝছেন, কে বা কারা ভিতর থেকে করছে। এবং জামায়াত ইসলামী ব্যাপারটা আসলে ধরতে পারেনি। যদি জামায়াত ইসলামের আসলে উচিত ছিল বুঝছেন, জামায়াতের লোকদের আসলে উচিত ছিল শুধু ভোট কেন্দ্র পাহারা দেওয়া না, আর বাইরে আইন শৃঙ্খলার ব্যাপার এগুলো দেখা না। ওই যখন ফাইনাল কাউন্টিংটা রিটার্নিং অফিসার হইতেছে, ওইখানেও তাদের প্রতিনিধি থাকার কথা দরকার ছিল। আর না হলে অনেক নির্বাচনী এলাকায় যেখানে ভোট গণনা শেষ হয়ে গেছে সন্ধ্যা 7টা বাজে, আপনারা সেটা হ্যাং করে রাখছেন রাত 3টা-4টা পর্যন্ত। এই রাত 3টা-4টা পর্যন্ত যে 5-7 ঘন্টা সময় পেয়েছে তারা, এই সময়ের ভিতরে বিভিন্ন জায়গায় ফোন গেছে, ওই ডিপার্টমেন্টে ফোন হয়েছে, ওই জায়গায় ফোন গেছে, ওই নেতার কাছে ফোন গেছে, এর কাছে গেছে যে বস কি অবস্থা, মাত্র 4000-5000 ভোট, জামায়াত তো জিতে যায়। বস কি অবস্থা, 2-3 হাজার ভোট, জামায়াত তো জিতে যায়। বস কি অবস্থা, মাত্র 500-1000 ভোট, জামায়াত তো জিতে যায়। ওই তখন কাহিনীগুলো ঘটছে বুঝছেন। তখন আইসে কোথাও না কোথাও থেকে মোটা টাকা লেনদেন হয়েছে, পয়সা ছাড়া তো এগুলো হয়নি। কাহিনী তো হয়েছে একটা ভিতরে বুঝছেন। তো ওগুলি কইরা যেখানে জামায়াতরা জিতে যেত, জামায়াতের আরো অন্তত কমসে কম 20-30টা আসন বেশি পেত, ওই জায়গাগুলোতে জামায়াতকে হারিয়ে দেওয়া হয়েছে। এখন জামায়াতকে যেমন 70টা আসন দেখতেছেন না, আরো যদি 30টা আসন পেত তো জামায়াত পেত 100টা, আর বিএনপি পাইতো কয়টা, 170টা বা 180টা পাইতো। আর হয়তো যারা দিকে স্বতন্ত্র ছিল তারা হয়তো 15-20টার মতো পাইতো। এই হওয়ার ছিল টোটাল রেজাল্ট, কিন্তু বাস্তবে আমরা দেখলাম টোটালি উল্টাটা। তো ভাই আমি জানি না কেমনি কি হবে, আমার মাথা মতো কালকে রাত থেকে ঠিক নেই। আমি এটা কখনো এক্সপেক্ট করিনি বুঝছেন, জামায়াতের এই ধরনের মানে এই পরিস্থিতির ভিতরে পড়বে। আমি মোটামুটি 100-এর ভিতরে 90% শিওর ছিলাম জামায়াত এবার সরকার গঠন করবে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আসলে বিএনপি সরকার গঠন করবে। আসলে সিরিয়াস ভাই, এখন আমি এটা বিশ্বাস করতে পারছি না। তো যাই হোক ভাই, জামায়াতের বড় বড় নেতারা রয়েছেন, আমার কথা কে শুনে, তো তারাই এটা ভালো বলতে পারবেন, তারাই এখন একটা ব্যবস্থা নেবেন যে এর এগেইনস্টে কি অ্যাকশন নেওয়া যায়, কি করা যায়। বাকিটা আল্লাহ তাআলা জানে। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। বাংলাদেশের নির্বাচন হয়ে গেছে গতকাল, এবং গতকাল রাত্রেই মানে শেষ রাত্রে আমি যা দেখলাম তাতে নির্বাচনের ফলাফল মোটামুটি সরকারিভাবে ঘোষিত না হলেও বেসরকারিভাবে জানা গেছে যে কি ফল হয়েছে। এবং আমি মানব জমিন সমেত বিভিন্ন পত্রপত্রিকা, যেসব অনলাইন পোর্টাল আছে, নিউজ পোর্টাল, সেগুলো দেখে শেষ অবধি যা খবর পেলাম সেটা দেখা যাচ্ছে এইভাবেই। এরকম ফলাফলটা এরকম যে বিএনপি তারা পেয়েছে 299টি আসনে মোট ভোট হয়েছে, তার মধ্যে বিএনপির পেতে চলেছে 213টি, জামাত 68টি, জামাতের সঙ্গী যে এনসিপি তাদের শাপলা কলি তারা পেয়েছে 6টি, হাত পাখা যাদের প্রতীক তারা পেয়েছে 1টি, অন্যরা 3টি পেয়েছে একটি দল, এবং স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল প্রার্থী তারা পেয়েছে 8টি, যাদের মধ্যে বিএনপির বেশ কিছু বিদ্রোহী প্রার্থী আছেন, যেমন রুমিন ফারহানা আছেন তার মধ্যে একজন, এই 8 জনের মধ্যে। এটা হচ্ছে সংসদীয় নির্বাচনের ফল। যদি চেঞ্জও করে, পাল্টেও যদি যায় ফল, তবে সেটা খুবই সামান্য হবে, বড় কিছু নয়। আর এছাড়া যে নির্বাচনের যে আর একটা অংশ ছিল সেটা হচ্ছে জুলাই সনদ নিয়ে গণভোট। সেই গণভোটে হ্যাঁয়ের পক্ষে এসছে 77%, নায়ের পক্ষে এসছে 23%। আর মোট ভোটারটা সে খবরটা কোনো জায়গা থেকে পাকাপাকি পাওয়া যাচ্ছে না, সেটা এখনও আসেনি। তবে নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা 50%-এর নিচে আসার সম্ভাবনাই বেশি। এবং এই সম্ভাবনার পেছনে অনেকেরই বক্তব্য যে এর পেছনে বড়ভাবে জল মেশানো আছে এই গণভোটের ব্যাপারটাতে। কেন জল মেশানো সেটা আপনারা জানেন, তবে এখানে সেই আলোচনা আমি করছি না। এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই নির্বাচন বাংলাদেশে সমস্যা কিভাবে কমালো না বাড়ালো, বর্তমান পরিস্থিতি কিভাবে উত্তরণ হবে নতুন পরিস্থিতিতে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই আলোচনার আগে একটি কথা শুধু আপনাদের মনে রাখতে বলবো, সেটা হচ্ছে যে আপনারা জানেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সংসদীয় নির্বাচনটার জন্য ব্যস্ত ছিলেন না, তিনি এটা চাননি। তার মূল বক্তব্য ছিল, এবং যেটা নিয়ে তার চাওয়া পাওয়াটা ছিল, সেটা হচ্ছে গণভোটে হ্যাঁ এই মত যাতে দেয় জনগণ, তার জন্যে তিনি এবং তার উপদেষ্টারা শুধু যে
বিভিন্ন সময় নানানভাবে এর পক্ষে প্রচার চালিয়েছেন তা নয়, প্রায় 164 কোটি টাকা বরাদ্দ রেখেছিলেন এই প্রচার চালাবার জন্য, যাতে মানুষ হ্যাঁ ভোটের পক্ষে দেয়। অর্থাৎ সেটা অবশ্য নির্বাচন কমিশন সেই আদেশটাকে বাতিল করে দিয়েছে। সেটা ঠিকই বলেছে, না এইভাবে করা যায় না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে টাকাটা খরচ হয়ে গেছে সেই টাকাটা কোত্থেকে কিভাবে ফেরত হবে সেই ব্যাপার নিয়েও কিন্তু নির্বাচন কমিশন কোনো কথা বলেনি। যাকে সেটা আলাদা কথা, কিন্তু মোদ্দা কথাটা মাথায় রাখতে হবে, ইউনূস সরকার চেয়েছিলেন গণভোটে হ্যাঁ যাতে হয়, তার জন্যে এই চাওয়ার পেছনের কারণগুলো আমরা আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসব পরবর্তী সময়। কে কোন দল কত আসন পেতে পারে সেটার কথা তো একটু আগে বলেছি। সেখান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের নির্বাচনে 2/3 বেশি, মানে 300-র মধ্যে 200 আসন হলে 2/3 হয়, তার থেকে বেশি বেশ কয়েকটা আসন বেশি পাচ্ছে বিএনপি। সুতরাং বাংলাদেশের নির্বাচনে 2/3 সংসদীয় আসন জিতে ক্ষমতায় আসছে বিএনপি। আবার জুলাই সনদ নিয়ে গণভোটে হ্যাঁ ভোট, সেটা বিপুল ভোটে জয়ী হতে চলেছে। যদিও দেশের মোট ভোটার জনগণ তার 50% মানুষও কিন্তু ভোট দেয়নি, অর্থাৎ সেই 50%-এর মধ্যেও আবার রাখি 77% তারা দিয়েছে, অর্থাৎ তারা হ্যাঁ ভোটের পক্ষে মত দিয়েছে। তাহলে মোট জনতার 50%-এর 77%, মানে 37% মতো মানুষ তারা এই জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে। 37% দেওয়া মানে 63% মানুষ তারা হ্যাঁ ভোটের পক্ষে নেই। এই পরিস্থিতিতে বিএনপির এই মুহূর্তে ক্ষমতায় বসার ব্যাপারে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে কি? কারণ রাজনৈতিকভাবে বিএনপির পক্ষে জুলাই সনদের বিরোধিতা উঠবে, এই আশঙ্কা অস্বীকার করা যায় না। ভোটের এই ফলাফলে আগামী দিনে তাহলে বাংলাদেশে কি হতে যাচ্ছে? এমন খবরও আসছে এই নির্বাচনের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হাত সেই 180 দিন পরে শক্ত হওয়ার, সেটার কথা ছেড়ে দিলাম, এই মুহূর্তেও অনেকটা শক্ত হয়ে গেল। আবার বিএনপি তারা কিন্তু অপেক্ষা করতে চায় না। আবার শাহাবুদ্দিন ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকার কিন্তু চাইবে যত রকমভাবে গড়িমসি করে ক্ষমতা হস্তান্তর করা যায়। এই পরিস্থিতিতে তাহলে কি হবে? দেখুন, বাংলাদেশে 2026 সালের এই যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত জুলাই সনদ, এই জুলাই সনদ বা জুলাই চার্টার, এই গণভোটের প্রাথমিক ফলাফল দেশের রাজনীতিতে এক অভূতপূর্ব এবং কিছুটা স্ববিরোধী পরিস্থিতির জন্ম কিন্তু দিচ্ছে। একদিকে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নিরঙ্কুশ ক্ষমতার পথে, অন্যদিকে জুলাইয়ে সনদে বিপুল হ্যাঁ ভোট পড়ার মানে হলো জনগণ এমন এক শাসন ব্যবস্থা চাইছে যা আসলে যে কোনো একক দলের নিরঙ্কুশ ক্ষমতাকে খর্ব করবে, অন্তত ভোটের ফলাফল দেখলে সেইটাই বোঝা যাচ্ছে। সুতরাং ট্রানজিশন অফ পাওয়ার বা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটি কিভাবে হতে পারে সেটা দেখি। ম্যান্ডেটের টানাপোড়েন, ব্যক্তি বনাম ব্যবস্থা। বিএনপি যে ম্যান্ডেট পেয়েছে তা হলো সরকার গঠন করার, আর জুলাই সনদ যে ম্যান্ডেট পেয়েছে তা হলো রাষ্ট্র সংস্কার করার। বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হবে এই সনদের বাস্তবায়ন। কেন এটা বিএনপির পক্ষে প্রতিবন্ধকতা? কারণ জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে, যেখানে আবার ওই পার্টিসিপেটরি রিপ্রেজেন্টেশন আসবে, অর্থাৎ ভোটের শতাংশ হিসাবে সেখানে তাদের লোকজন দেয়া হবে কক্ষের সদস্যরা সেই হিসেবে আসবে। অর্থাৎ যদি কোনো দল 5% ভোট পায় তাহলে সেও ওই উচ্চকক্ষের 5% সিট পাওয়ার অধিকারী। কোনো দল যখন 2/3 আসন পায় তখন তারা সাধারণত চেকস অ্যান্ড ব্যালেন্স বা নিজেদের ক্ষমতার সীমাবদ্ধতা পছন্দ করে না। রাজনৈতিক ঝুঁকিটা তাহলে কি? জুলাই সনদের বিরোধিতা করলে বিএনপি সরাসরি ছাত্র জনতার বিকল্পের চেতনার বিপক্ষে চলে যাওয়ার ঝুঁকিতে পড়বে। কিন্তু এটা চলে গেলে কি হবে? ছাত্র জনতার যারা ওই এনসিপি পার্টি করে ভোটে দাঁড়িয়েছিল তাদের ভোটের কি ফলাফল সেটা তো দেখাই যাচ্ছে তাদের কাছে। আর দেশের মানুষ গত 1.5 বছর ধরে যত রকমভাবে তারা যেভাবে কি বলবো ভুগতে হয়েছে এই আইন শৃঙ্খলার অবনতিতে, তারা আবার নতুন করে ওই ছাত্র জনতা বিক্ষোভের ডাক যদি দেয়, মানে কোন পরিপ্রেক্ষিতে বললাম, যদি বিএনপি 180 দিনের মাত্রা মধ্যে যদি কোনো কিছু না করে সেই পরিস্থিতিতে, তাহলে সেই পরিস্থিতিতে ছাত্র জনতা নতুন করে রাস্তায় নামার ক্ষমতা তাদের নেই, তাদের কোমর ভেঙে গেছে এইবার। সুতরাং তারা আন্দোলনে নামতে পারবে না, বিএনপি চালিয়ে যেতে পারবে। যদি সনদ গ্রহণ নাও করে, পাশ যদি নাও করে, তাও কিছু করা যাবে না। রাষ্ট্রপতির ভূমিকাটা কি? না, এখানে দেখুন, সংবিধান ও জুলাই সনদের প্রস্তাবনা অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কথা। এই পরিস্থিতিতে বঙ্গভবন
ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, সেটা তো জুলাই সনদ গৃহীত হওয়ার পরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে। জুলাই সনদ গৃহীত হওয়ার আগে কি হবে? দেখুন, এখানে আবার আমি একটু আগেই বলেছি, ডক্টর ইউনূসের সরকার গড়িমসি করতে পারে, কারণ তারা সহজে ইউনূস ক্ষমতা ছাড়তে চাইবেন না। আর যদি ক্ষমতা হস্তান্তরে দেরি করেন, তবে তিনি আইনিভাবে সংকটে পড়তে পারেন। কারণ নির্বাচনের পর নির্বাচিত সংসদই হচ্ছে সার্বভৌম। রাষ্ট্রপতির এক্ষেত্রে তুরুপত্যাসটা কি? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি দেখেন যে জনমত এবং নির্বাচিত দল দ্রুত ক্ষমতা চায়, তবে তিনি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিয়ে দেবেন, দিতে পারেন, এবং সরাসরি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাতে পারেন। এই যে ক্ষমতা হস্তান্তরের এই যে সম্ভাব্য পথ, এটা রাষ্ট্রপতির কাছে কি হতে পারে, কিভাবে হতে পারে ক্ষমতা হস্তান্তর? দেখুন, 3টে ধাপ আছে। প্রথম ধাপে হচ্ছে যে গেজেট পাস হবে, নির্বাচন কমিশন দ্রুত গেজেট প্রকাশ করবে এবং রাষ্ট্রপতি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। এর ফলে অন্তর্বর্তী সরকারের নৈতিক ম্যান্ডেট শেষ হয়ে যাবে, এটা চলে যাবে অন্তর্বর্তী সরকার। দ্বিতীয় ধাপ, আরেকটা পদ্ধতি কি, বিএনপি এবং ডক্টর ইউনূসের টিমের মধ্যে একটা পাওয়ার শেয়ারিং বা সংস্কার বাস্তবায়নের অলিখিত চুক্তি হতে পারে, এবং তার ফলে কি হবে, বিএনপি জুলাই সনদের সংস্কারগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতে পারে ঝামেলা এড়াবার জন্যে। তৃতীয় ধাপ কি, যদি ডক্টর ইউনূস পদত্যাগ না করতে চান এবং বিএনপি তার সঙ্গে কোনো রকম সমঝোতায় না আসতে চান, তাহলে বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করেছিলেন, সেই অধ্যাদেশ বাতিল করে বিএনপিকে মন্ত্রিসভা গঠনের সুযোগ দেবেন। এতে আইনিভাবে কিছুটা ধূসর এলাকা রয়েছে, কিন্তু বাংলাদেশে এখন তো আইনের শাসন নেই।